আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা এই মুহূর্তে যুক্ত হয়েছে এবং পরবর্তীতে যারা যুক্ত হবে, সবাইকে এসবি অনলাইন ক্লাসরুমে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো। ক্লাসটির সার্বিক নির্দেশনা রয়েছেন আমাদের শ্রদ্ধেয় বড় আপা, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শাহনাজ কবির। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসটি কন্ডাক্ট করছি আমি মোহাম্মদ আকরামুল হক, সহকারী শিক্ষক, এসবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে তোমাদেরকে ত্রয়োদশ অধ্যায় নিয়ে অর্থাৎ বিশ্বের কিছু সংগঠন নিয়ে আমরা কথা বলছিলাম, 6টা সংগঠন নিয়ে। গত ক্লাসের রিভিউ যদি আমি তোমাদের কাছে শেয়ার করি, তাহলে দেখতে পাই আজকে সকাল পর্যন্ত তোমাদের 67 জন ক্লাস করেছো আমি দেখলাম, এর মধ্যে 16 জন বাড়ির কাজ আদায় করেছো। তো তা সত্যি হতাশাজনক। তারপরে আমরা আশা করব এখন থেকে আমি যতটুকু ক্লাস নিব শেষ পর্যন্ত ক্লাসটুকু তোমরা করবে। আজকে তোমাদের সাথে কথা বলবো সপ্তম অধ্যায় বাংলাদেশ রাষ্ট্র ও সরকার ব্যবস্থা নিয়ে। আমি আশা করছি তোমরা বই খাতা কলম নিয়ে প্রস্তুত হয়েছো। প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশ, আমি তোমাদের বোর্ডে বাংলাদেশ ও রাষ্ট্র সরকার ব্যবস্থা লিখলাম আর কিছু চিত্র এখন লিখব। তোমরা আমার সাথে এগুলা ড্র করে নাও খাতায়। আমি লিখছি, তোমরা লিখো। আচ্ছা, তা আমি লিখলাম, তোমরা একটু লিখে নাও চারটা। প্রথমে লিখেছি বাংলাদেশ, আজকের যে টপিক শিরোনাম বাংলাদেশ রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। আমরা জানি একটা রাষ্ট্রের 4টা বৈশিষ্ট্য আছে। একটা রাষ্ট্রের কয়টা বৈশিষ্ট্য? 4টা বৈশিষ্ট্য আছে। তো লিখলাম রাষ্ট্রের 4টা বৈশিষ্ট্যের মধ্যে জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব, এই 4টা বৈশিষ্ট্য। আমি যদি বলি, তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়ে এসেছিলে এই বিষয়গুলা। ষষ্ঠ শ্রেণীতে তোমাদের অষ্টম অধ্যায়ে ছিল রাষ্ট্রের ধারণা, রাষ্ট্র হিসেবে বাংলাদেশ, নাগরিক ও নাগরিকদের নাগরিকত্বের ধারণা, নাগরিকত্বের লাভের উপায়, দেশের উন্নয়নে নাগরিকের ভূমিকা। এইগুলা ছিল তোমার ষষ্ঠ শ্রেণীতে। এবং সপ্তম শ্রেণীতে হচ্ছে সুনাগরিকের গুণাবলী, বাংলাদেশের সুনাগরিকতার প্রতিবন্ধকতা, সুনাগরিকের প্রতিবন্ধকতা দূরীকরণের উপায়, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে সুনাগরিকের গুরুত্ব।
নাগরিকের অধিকার অর্জন ও দায়িত্ব পালন, এই টপিকগুলো তোমরা সপ্তম শ্রেণীতে পড়েছো। আর আজকে তোমাদেরকে আমরা বলছি রাষ্ট্রের যে 4টা বৈশিষ্ট্য, যেটা তোমরা আগেও পড়ে এসেছো, জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব। এই 4টা বৈশিষ্ট্য একটা রাষ্ট্রের থাকে। তার মধ্যে সবচেয়ে চরম ক্ষমতা হলো সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব যদি কোনো রাষ্ট্রের না থাকে তাহলে রাষ্ট্র হিসেবে তার স্বীকৃতি থাকবে না। যেমন হচ্ছে ফিলিস্তিনের সার্বভৌমত্ব না থাকার কারণে এই রাষ্ট্রটি বিশ্বে সেভাবে মর্যাদাবান রাষ্ট্র হিসেবে পরিণত হতে পারছে না। আচ্ছা, এবার আসি তোমাদেরকে আজকে যে আলোচনা করছি সেটা হলো সরকার ব্যবস্থা। সরকার নিয়ে বিভিন্ন দেশের বিভিন্ন টাইপের সরকার আছে, বিভিন্ন ধরনের সরকার আছে, সেই সরকারগুলো আমরা আলোচনা করব। আচ্ছা, রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, তোমরা বই দেখবে এবং লিখবে। রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। সরকার রাষ্ট্র গঠনের একটা উপাদান, যেটা আমরা বলছি। আচ্ছা, রাষ্ট্রের 4টা উপাদান বললাম। রাষ্ট্রের মূল যে চালিকা শক্তি হচ্ছে সরকার। রাষ্ট্রকে চালানোর জন্য প্রয়োজন হলো সরকার। সরকার না থাকলে রাষ্ট্র ঠিকমতো পরিচালিত হতে পারে না। তাহলে আমরা যে জিনিসটা লিখলাম, রাষ্ট্র দেখো, প্রথমে সরকার 2 ধরনের হয়। প্রথমত হচ্ছে গণতন্ত্র, এরপর হচ্ছে একনায়কতন্ত্র। গণতন্ত্র, একনায়কতন্ত্র। আচ্ছা, গণতন্ত্রের মধ্যে আবার 2 ধরনের হয়। একটা হলো নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, আর একটা হলো প্রজাতন্ত্র। নিয়মতান্ত্রিক রাজতন্ত্র আর কি প্রজাতন্ত্র। আচ্ছা, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র আবার 2 ধরনের, একটা হলো যুক্তরাষ্ট্রীয় আর একটা হলো এককেন্দ্রিক। আচ্ছা, প্রজাতন্ত্রের মধ্যে হচ্ছে 2 ধরনের হয়, একটা হলো সংসদীয় সরকার আর একটা হলো রাষ্ট্রপতি শাসিত সরকার। আচ্ছা, প্রত্যেকটাই আবার 2 ধরনের হয়। যেমন সংসদীয় সরকার হচ্ছে যুক্তরাষ্ট্রীয় এবং এককেন্দ্রিক, রাষ্ট্রপতি শাসিত সরকারও যুক্তরাষ্ট্রীয় এবং এককেন্দ্রিক হতে পারে। এই ধরনের সরকার ব্যবস্থা বিশ্বে বর্তমানে প্রচলিত আছে। তো আমরা যদি বলি, প্রথমত সরকার প্রধানের ক্ষমতার উপর ভিত্তিতে, সরকার প্রধানের ক্ষমতার উপর ভিত্তি করে 2 প্রকার, গণতন্ত্র আর হচ্ছে কি একনায়কতন্ত্র। গণতন্ত্র, একনায়কতন্ত্র। তোমরা 72 নম্বর পৃষ্ঠা একটু দেখো, তাহলে আমরা যে চিত্রটা আঁকলাম পুরো সিনপসিসটা আমি এই জায়গায় তুলে দিয়েছি। তোমরা পরের পৃষ্ঠা পড়লে তোমরা বুঝতে পারবে। দেখো, সরকারকে প্রধানত গণতন্ত্র ও একনায়কতন্ত্র 2 ভাগে ভাগ করা হয়। গণতন্ত্রে সার্বভৌমত্ব ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে, জনগণই সকল ক্ষমতার উৎস। এটা হলো আমাদের সংবিধানের 7-1 অনুচ্ছেদে বলা আছে যে জনগণই হচ্ছে কি ক্ষমতার উৎস। আচ্ছা, এরপরে আসো রাষ্ট্রপ্রধানের ক্ষমতার উপর ভিত্তি করে সরকারকে বললাম 2 প্রকার, রাজতান্ত্রিক সরকার আর একটা হলো প্রজাতান্ত্রিক সরকার। তার মানে কি বললাম, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র যেটা রাজতান্ত্রিক সরকার, আর একটা হলো প্রজাতন্ত্র। তোমরা একটু দেখো 2 নংয়ে সেখানে লেখা আছে যে সরকার ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করে তাদেরকে, তাই হলো রাজতন্ত্র। যেমন সৌদি আরব বংশানুক্রমিক রাজতন্ত্র বিদ্যমান আছে। সৌদি আরব ছাড়া আর বিশ্বে তেমন এই ধরনের রাষ্ট্র সিস্টেমটা চালু নাই। আচ্ছা, এরপরে দেখো যে সরকার ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করে তা হলো রাজতন্ত্র। আচ্ছা, বর্তমানে সৌদি আরব ছাড়া আর কি তেমন অন্য কোনো দেশে সেই সিস্টেমটা চালু নাই। এরপরে দেখো নিয়মতান্ত্রিক রাজতন্ত্র হচ্ছে ব্রিটেনে প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করেন, তবে ওদের রানীর নির্দেশে। নিয়মতান্ত্রিক একটা মানে প্রধান থাকবেন, সেটা হলো নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। আচ্ছা, এরপরে আসো ক্ষমতা বন্টনের নীতির উপর ভিত্তি করে আমরা বলছি এককেন্দ্রিক, প্রত্যেকটাতে আছে যুক্তরাষ্ট্রীয় এবং এককেন্দ্রিক। ক্ষমতা বন্টনের ভিত্তিতে হচ্ছে 2 প্রকার। আর আইন ও শাসন বিভাগের সম্পর্কের আলোকে গণতান্ত্রিক সরকারকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হলো সংসদীয় সরকার আর একটা হলো রাষ্ট্রপতি শাসিত সরকার। এবার আসো বাংলাদেশের সরকার পদ্ধতি। বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র, তোমরা সেটা জানো। এই রাষ্ট্র প্রজাতান্ত্রিক সরকার বিদ্যমান আচ্ছা, এখানে হচ্ছে এর কোনো প্রদেশ নাই। বাংলাদেশে কি কোনো প্রদেশ আছে? নাই। ভারতের কিন্তু অনেকগুলো প্রদেশ আছে, 29টা প্রদেশ বর্তমানে বিদ্যমান, আর বাংলাদেশে কোনো প্রদেশ নাই। আচ্ছা, এবার আসো
এতে সংসদীয় তথা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান। সংসদীয় তথা মন্ত্রিপরিষদ শাসিত সরকার বিদ্যমান। আমি এগুলো মুছে দিলাম। তো বাংলাদেশটা কি বৈশিষ্ট্য যদি বলি, গণতান্ত্রিক সরকার, প্রজাতান্ত্রিক সরকার। আচ্ছা, জনগণই হচ্ছে ক্ষমতার মালিক, আর এর কোনো প্রদেশ নাই। আচ্ছা, তাহলে বাংলাদেশের যদি রাষ্ট্রীয় মনোগ্রাম, তোমাদের বইয়ের চিত্রটা আছে, আমরা যদি এখানে লিখি সেটা হচ্ছে এরকম রাষ্ট্রীয় মনোগ্রাম। এটা পরীক্ষার হলে যদি তোমরা খাতায় ড্র করে দিতে পারো তাহলে নাম্বার বেশি আসবে। যেমন ধরো এইখানে হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আচ্ছা, এখানে দুটো তারকা, এদিকেও দুটো তারকা। আচ্ছা, এই হলো বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম। বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম কি? আচ্ছা, এর ভিতরে আরেকটা জিনিস রয়ে গেছে, এটা হলো লাল বৃত্ত, চতুর্দিকে লাল। আচ্ছা, আমি মানচিত্রটাও এঁকে দিতে হবে। আচ্ছা, এর চতুর্দিকে হচ্ছে কি তোমার লাল বৃত্ত। এটা হলো বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম। রাষ্ট্রীয় মনোগ্রামটা কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ লেখা থাকবে একটা বৃত্তের ভিতরে, আর বৃত্তের চতুর্থ সার্কেল হবে লাল, আর মাঝখানে কি হলুদ রঙের একটা মানচিত্র থাকবে। আচ্ছা, এবার আসো বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি সম্পর্কে তোমাদেরকে বলতে হবে। বাংলাদেশের 1972 সালে বাংলাদেশের সংবিধান তৈরি করা হয়। সংবিধানের যদি তোমাদের কাছে ইতিহাসটুকু বলি তাহলে দেখতে পাবো, আমরা জানি 1971 সালে 16ই ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জন করে। তো বাংলাদেশ বিজয় অর্জন করার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন কি তিনি বাংলাদেশে ছিলেন? না, তিনি করাচির মিওয়ালি কারাগারে বন্দী ছিলেন। তো সেখান থেকে যখন স্বাধীনতা হওয়ার পরে 72 সালের 8 জানুয়ারি, আমি আবারও বলছি 72 সালের 8 জানুয়ারি তিনি মুক্তি পেলেন। 72 সালের 8 জানুয়ারি মুক্তি পেয়ে 10 জানুয়ারি দেশে ফিরলেন। প্রথমে গেলেন লন্ডনে, লন্ডন থেকে ভারতে কলকাতা হয়ে তারপরে তিনি বাংলাদেশে আসলেন 10 জানুয়ারি। এজন্য 10 জানুয়ারি হলো স্বদেশ প্রত্যাবর্তন দিবস। আচ্ছা, এই 10 তারিখে এসে তারপর তিনি দেখলেন দেশের অবস্থা নাজুক, তিনি দেশকে পরিচালনার জন্য একটা সংবিধান তৈরির তাগিদ অনুভব করলেন। এজন্য 23শে মার্চ তিনি সর্বপ্রথম অস্থায়ী সংবিধান আদেশ জারি করলেন। 23 মার্চ সর্বপ্রথম অস্থায়ী সংবিধান আদেশ জারি করলেন। এরপরে ধারাবাহিকতায় 10 এপ্রিল 1972 সালে গণপরিষদ গঠন করা হলো। 1972 সালের 10 এপ্রিল গণপরিষদ গঠন করা হয়। তো গণপরিষদ হওয়ার পরে এর মেম্বার সংখ্যা ছিল 403 জন। কতজন? 403 জন মেম্বার ছিলেন গণপরিষদের। তো এই গণপরিষদের 403 জন মেম্বাররা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন এই গণপরিষদে তিনি সংবিধান তৈরির জন্য ডক্টর কামাল হোসেনকে সভাপতি করে 34 সদস্য বিশিষ্ট কমিটি তৈরি করলেন। কতজন সদস্য? 34 সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি দিলেন ডক্টর কামাল হোসেনকে, দিয়ে সংবিধান তৈরি করার জন্য তাকে নির্দেশনা দিয়ে দিলেন। তো তিনি ব্রিটেনের সংবিধান দেখলেন, ভারতের সবচেয়ে বড় সংবিধান ভারতেরটা দেখলেন, আমেরিকার সবচেয়ে ক্ষুদ্রতম সংবিধান সেটাও দেখলেন। এবার বিশ্বের সব অনেকগুলো সংবিধান দেখে তার সংবিধান তৈরি করলেন। এই সংবিধানটা আমাদের গণপরিষদে 1972 সালের 12 অক্টোবর
উত্থাপন করা হলো। কত তারিখ? 72 সালের 12 অক্টোবর উত্থাপন করা হলো। তোমাদের বইয়ে দেয়া আছে 72 সালের 30 অক্টোবর আলোচনা হলো। 72 সালের 30 অক্টোবর আলোচনা হলো। এরপর 1972 সালের 4 নভেম্বর সংবিধান গৃহীত হলো। তাহলে ওই 4 নভেম্বর যেহেতু সংবিধান গৃহীত হলো, ওই দিনটাকে বাংলাদেশের সংবিধান দিবস বলা হয়। তাহলে 4 নভেম্বর হলো বাংলাদেশের সংবিধান দিবস। বাংলায় 1379 বঙ্গাব্দের কার্তিক মাসের 18 তারিখে বাংলাদেশের সংবিধান গৃহীত হইল। প্রস্তাবনায়, সংবিধানের প্রস্তাবনায় সেই কথাটা লেখা আছে। আচ্ছা, তাহলে এই সংবিধান মানে কি গৃহীত হলো। এরপরে 16ই ডিসেম্বর, দেখো 1972 সালের 16ই ডিসেম্বর এক বছর বলতে বোঝাচ্ছি বাংলাদেশ স্বাধীন হওয়ার, বিজয় হওয়ার 1 বছরের পূর্তিতে বাংলাদেশের সংবিধান কার্যকর করা হলো। তাহলে 72 সালের 16ই ডিসেম্বর 1 বছরে কার্যকর হয়েছে। এবার একটু খেয়াল করো, 1947 সালের 14 আগস্ট পাকিস্তান স্বাধীন হয়েছিল, আর 15 আগস্ট ভারত স্বাধীন হয়েছিল। তো এই পাকিস্তান স্বাধীন হওয়ার পরে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান ছিল। এই দুই পাকিস্তানের সংবিধান তৈরি করতে 9 বছর লেগেছিল। পাকিস্তানের সংবিধান তৈরি হয়েছিল 1956 সালে। 1956 সালে পাকিস্তানের সংবিধান তৈরি করা হলো। তাহলে দেখো, পাকিস্তানের সংবিধান তৈরি করতে 9 বছর লেগেছে, আমাদের মাত্র 1 বছর লেগেছে। তাহলে এটা আমাদের সফলতার একটি অংশ। তাহলে বাংলাদেশ কিভাবে চলবে তার সম্পূর্ণ বিবরণী সংবিধানে বলা আছে। তাহলে এই যে সংবিধানটা 16 ডিসেম্বর কার্যকর হলো, এই সংবিধানের মধ্যে কি কি আছে আমরা একটু দেখি। একটি প্রস্তাবনা আছে। কয়টি? একটি প্রস্তাবনা, 4টি মূলনীতি, 4টি মূলনীতি আছে। আচ্ছা, তারপরে হচ্ছে 153টি অনুচ্ছেদ আছে। 153টি অনুচ্ছেদ আছে। এইভাবে সংবিধান 153টি অনুচ্ছেদে। আচ্ছা, তারপরে হচ্ছে 11টি ভাগ আছে। 11টি ভাগ আছে, এটা আগে লিখবা। একটি প্রস্তাবনা, 4টি মূলনীতি, 11টি ভাগ, 153টি অনুচ্ছেদ দের মাধ্যমে সংবিধান তৈরি হলো। আচ্ছা, সংবিধান রচনায় বিরোধী দলের নেতা ছিলেন সুরঞ্জিত সেন গুপ্ত। সুরঞ্জিত সেন এই যে সুনামগঞ্জের, উনি ছিলেন সংবিধান ওই যে 34 সদস্য কমিটির মধ্যে একজন বিরোধী দলীয় সদস্য তিনি ছিলেন। আর মহিলা সদস্য ছিলেন একজন, বেগম রাজিয়া বানু। তাহলে এই 153টা অনুচ্ছেদ নিয়ে আমাদের কি সংবিধান তৈরি হলো। এবার আমরা বলছি 4টা হলো মূলনীতি। সংবিধানের মূলনীতি কয়টা? 4টা। দেখো 73 নম্বর পৃষ্ঠায় বলা আছে 1972 সালে সংবিধানে দেখো এই পর্যন্ত 17টি সংশোধনী হয়েছে। বাংলাদেশের সংবিধান 17টি সংশোধনী হয়েছে। সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে দুষ্পরিবর্তনীয়। সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে দুষ্পরিবর্তনীয়, পরিবর্তন করা দুষ্কর। কেমন? দেখো, একটা প্রস্তাব যদি সংসদে পাশ করতে হয় তাহলে তোমার উপস্থিত ভোটারের 2/3 ভোট হলে 50% প্লাস 1 মানে 50% এবং 1, তার মানে যদি 60 জন হচ্ছে একটা কোরাম। যদি 60 জন সংসদ সদস্য, আমাদের সংসদে 300টা নির্বাচিত আসন আছে। কয়টা? 300টা। এর মধ্যে 50টি সংরক্ষিত নারীদের আসন আছে। এই 350টি আসন 1/5 হলো কোরাম, অর্থাৎ নির্বাচিত আসনের 1/5 কোরাম বলা হয়। কোরাম না হলে সংসদ অধিবেশন স্পিকার স্থগিত করে দেন। তাহলে যদি 1/5 হচ্ছে 60, 60-এর নিচে যদি 59 জন
সংসদে উপস্থিত থাকে তাহলে সংসদের কার্যক্রম মুলতবি করতে বাধ্য হন স্পিকার। তাহলে 60 জনের যদি উপস্থিত থাকে, এইখানে কোনো একটা প্রস্তাব যদি পাশ করতে হয় তাহলে যেই কাজটা করতে হবে, এর মধ্যে 50% প্লাস 1 ভোটে, তাহলে 60 জনে উপস্থিত, এর মধ্যে 30 প্লাস 1, এই 31 ভোটে যে কোনো বিল পাশ হয়ে যাবে, পাশ করা যাবে। তো বিল পাশ করার পরে এটাকে সর্বপ্রথম পাঠাইতে হয় রাষ্ট্রপতির কাছে স্বাক্ষরের জন্য। রাষ্ট্রপতিকে প্রথমত সময় দেওয়া হয় 15 দিন। 15 দিনের মধ্যে রাষ্ট্রপতি এই কাগজে অর্থাৎ এই বিলে স্বাক্ষর করে দেবেন। স্বাক্ষর করে যদি দেন তাহলে তো বিল আকারে পাশ হয়েই গেল। আর যদি এই 15 দিনের মধ্যে রাষ্ট্রপতি অবজারভেশন দিতে পারেন, অবজারভেশন কি, যে আমার এই জিনিসটা বা একটা আইনের একটা ধারা আমার বোধগম্য হচ্ছে না, এটাকে আবার ঠিক করে নিয়ে আসেন, সংসদে আবার পুনরায় বিবেচনার জন্য পাঠানো হয়। আচ্ছা, এরপরে পাঠানোর পরে আবার যখন এই বিল আকারে পাশ হয়ে রাষ্ট্রপতির কাছে যাওয়া হয় তখন 7 দিন সময় দেওয়া হয়। 7 দিনের মধ্যে স্বাক্ষর করতে হয়। যদি 7 দিনের মধ্যে স্বাক্ষর করেন তো এরপরে কিন্তু আর রিভিউ দেওয়ার কোনো সুযোগ নাই। 7 দিনের মধ্যে স্বাক্ষর করতে হবে এক, আর যদি না করেন তাহলে অটো স্বাক্ষর হয়ে যাবে। তাহলে এভাবে বিল পাস হয়। তাহলে এবার আমি যে প্রসঙ্গে বলতেছিলাম, 17টাই পর্যন্ত সংশোধনী হয়েছে, যেখানে বলা হচ্ছে সংবিধানের প্রধান একটা বৈশিষ্ট্য হচ্ছে দুষ্পরিবর্তনীয়। কি কিরকম দুষ্কর, কোনো জাতীয় কোনো ইস্যুতে, মূলনীতি সংক্রান্ত কোনো ব্যাপারে যদি আমাদের পরিবর্তন আনতে হয় তাহলে মোট সংসদ সদস্য যারা আছেন সবাইকে প্রেজেন্ট থাকতে হবে, সবারই ভোটে অংশ নিতে হবে। কাউন্টিং এন্ড ভোটিং বলা আছে সংবিধানে, সবাইকে কি করতে হবে, প্রেজেন্ট থাকতে হবে, ভোটে অংশ নিতে হবে। হওয়ার পরে 2/3 ভোট লাগবে। মোট সংসদের সদস্যদের 2/3 ভোটে সংবিধানকে সংশোধন করা যায়। এইভাবে বাংলাদেশে এখন পর্যন্ত 17টি সংশোধনী হয়েছে। কয়টি? 17টি সংশোধনী হয়েছে। সর্বশেষ 17তম সংশোধনী কবে হয়েছে তোমরা বলতে পারবা? 8 জুলাই 2018 এই 17তম সংশোধনীটি হয়। এই পর্যন্ত আমি যে জিনিসটা বলতে চেয়েছিলাম সেটা হলো 72 সালের যে সংবিধানের যে মূলনীতি ছিল তারপরে বিভিন্ন সময় পরিবর্তন হয়েছে, বিভিন্ন সংশোধনীর মাধ্যমে মূলনীতি পরিবর্তন হয়েছে। সর্বশেষ বর্তমান যে সংবিধানটা আছে এটা 15তম সংশোধনীতে এসে বর্তমান অবস্থানে এসে দাঁড়িয়েছে। তাহলে 15তম সংশোধনীতে রাষ্ট্রীয় যে মূলনীতিগুলা ছিল সেগুলো একটু তোমরা দেখো। 73 নম্বর পৃষ্ঠায় দেখো, রাষ্ট্রের মূলনীতি কয়টা বলেছিলাম? 4টা। কয়টা মূলনীতি বলছিলাম? 4টা। দেখো, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতাবাদ। এই 4টা হলো কি রাষ্ট্রের মূলনীতি। রাষ্ট্রের মূলনীতি কয়টা বললাম? জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, আর একটা হলো ধর্মনিরপেক্ষতাবাদ। আমি যদি একদম সংবিধান থেকে কোট করে বলি তাহলে তোমরা তোমাদের সাথে আমি শেয়ার করছি জাতীয়তাবাদটা কি। তোমাদের বইয়ে যেভাবে আছে তোমরা লিখতে পারো, তবে সংবিধান যদি একদম কোডে লিখতে পারো তাহলে তোমাদের মার্কসটা আরো বেশি ক্যারি হবে। তো এখন তোমরা এই 4টা মূলনীতি সম্পর্কে আমি একদম সংবিধান থেকে বলছি। দেখো, জাতীয়তাবাদ কি? জাতীয়তাবাদটা হলো ভাষাগত ও সংস্কৃতিগত একক সত্তা বিশিষ্ট যে বাঙালি জাতি ঐক্যবদ্ধ ও সংকল্পবদ্ধ সংগ্রাম করিয়া জাতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করিয়াছেন, সেই বাঙালি জাতির ঐক্য ও সংস্কৃতি হইবে বাঙালির জাতীয়তাবাদের ভিত্তি। সংবিধানের ভাষা, সংবিধানের ভাষা হচ্ছে সাধু ভাষা। সাধু ভাষায় সংবিধান লেখা আছে। তোমরা এই জিনিসটা এখন পারলে তো মুখস্থ করবাই, যদি নাও করো এখন পরবর্তীতে কাজে লাগবেই। সো আমরা এখনই মুখস্থ করে রাখি। আমরা চেষ্টা করব বাংলাদেশের যে সংবিধান আছে ওই সংবিধান থেকে, বাংলাদেশের সংবিধান থেকে কি করব, হুবহু কোটেড মুখস্থ করার চেষ্টা করব। তাহলে আমাদের পরবর্তী সময়ে কাজে লাগবে। কারণ সংবিধান ছাড়া আমাদের বাংলাদেশ অচল। সংবিধান লাগবেই, সব ক্ষেত্রে আমাদের সংবিধান প্রয়োজনীয়। তাহলে আমি আবারও বলছি, জাতীয়তাবাদ ঠিকই ভাষাগত ও সংস্কৃতিগত একক সত্তা বিশিষ্ট যে বাঙালি জাতি
ঐক্যবদ্ধ ও সংকল্পবদ্ধ সংগ্রাম করিয়া জাতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করিয়াছেন, সেই বাঙালি জাতির ঐক্য ও সংস্কৃতি হইবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। এইটারই তোমাদের বইয়ের মধ্যে চলিত ভাষায় লেখা আছে, এটা তোমরা পড়ে নিবা। এরপরে দেখো সমাজতন্ত্র। সমাজতন্ত্রের ক্ষেত্রে কি কি বিষয় আছে আমি আর সে পুরো সংবিধান থেকে বলছি না। সংবিধানে লেখা আছে শিরোনামায় এভাবে যে সমাজতন্ত্র ও শোষণ মুক্তি। সমাজতন্ত্র ও শোষণ মুক্তি, এটা হলো শিরোনামায় দেওয়া আছে সংবিধানে। তো সমাজতন্ত্রের মধ্যে দেখো শোষণ মুক্ত থাকতে হবে সমাজতন্ত্র, এরপর হচ্ছে ন্যায় ভিত্তিক সমাজ হতে হবে এবং সমতা ভিত্তিক। তাহলে তিনটা শর্ত এখানে বলা আছে, তিনটা শর্ত বলা আছে। এরপর তাহলে শোষণ মুক্ত, ন্যায় ভিত্তিক, এরপর সমতা ভিত্তিক সমাজ থাকতে হবে। আচ্ছা, এরপরে আসে গণতন্ত্র। গণতন্ত্রের মধ্যে কি বিষয়টা থাকে? মৌলিক মানবাধিকার, স্বাধীনতা নিশ্চিত হবে, মানুষের মর্যাদা প্রতিষ্ঠা হবে। এখানেও তিনটা শর্ত দেওয়া আছে। আচ্ছা, ধর্ম নিরপেক্ষতাবাদের ক্ষেত্রে আমি সংবিধান থেকে বলছি 12 নাম্বার। আচ্ছা, তোমাদের এটা বলা হয় নাই, জাতীয়তাবাদ সংবিধানে 9 নং অনুচ্ছেদে বলা আছে। জাতীয়তাবাদ কত নম্বর? 9 নং এ। আর 10 নং এ হচ্ছে সমাজতন্ত্র, একটু খেয়াল করবা। 10 নং এ হচ্ছে সমাজতন্ত্র, 11 নং এ হচ্ছে বলা আছে এই গণতন্ত্র নিয়ে। আর 12 নম্বর অনুচ্ছেদে বলা আছে ধর্ম নিরপেক্ষতাবাদ ও ধর্মীয় স্বাধীনতা। এটা আমি সংবিধান থেকে তোমাদের বলছি, তোমরা এটা একটু খেয়াল করো। ধর্ম নিরপেক্ষতার নীতি বাস্তবায়নের জন্য প্রথম 4টা শর্তের কথা বলবে। ক, সর্বপ্রকার সাম্প্রদায়িকতা। খ, রাষ্ট্র কর্তৃক কোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান। গ, রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় অপব্যবহার। ঘ, কোনো বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য বা তাহার উপর নিপীড়ন বিলুপ হইবে। অর্থাৎ এই যে 4টার কথা বললাম, এই 4টা বিলুপ করতে হবে। প্রথমত কি? কোনো সাম্প্রদায়িকতা বিলুপ থাকবে। কোনো রাজনৈতিক উদ্দেশ্যে কোনো ধর্মকে বিশেষ মর্যাদা দেওয়া যাবে না। এরপরে রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় অপপ্রচার করাও যাবে না। আর কোনো বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তিকে কোনো ধরনের ব্যক্তির প্রতি কোনো রকম বৈষম্য করা যাবে না। এই হচ্ছে রাষ্ট্রীয় মূলনীতি। এবার শেষ করে দিব তোমাদের সংবিধানের প্রধান প্রধান কিছু বৈশিষ্ট্য, জাস্ট 2 মিনিটের মধ্যে আমরা শেষ করব। দেখো প্রথমে কি লেখা আছে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশের সংবিধানে যদি বলা হয় বাংলাদেশের নাম কি, তাহলে বলতে হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। যদি বলে তোমার দেশের নাম কি, তোমরা সহজে বলে ফেলো বাংলাদেশ, হবে না। সংবিধান থেকে বলতে হবে যেভাবে লেখা আছে, বলতে হবে 1 নং অনুচ্ছেদে সংবিধানের যে বাংলাদেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আচ্ছা, এরপর আসে সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থা। 300টা আসন আছে, এককেন্দ্রিক সরকার ব্যবস্থা বাংলাদেশের। বাংলাদেশের সংবিধান হচ্ছে লিখিত। 3 নম্বরে দেখো লিখিত সংবিধান, 11টি ভাগে বিভক্ত, 153টা অনুচ্ছেদ, যেটা বলছিলাম একটা প্রস্তাবনা আছে। রাষ্ট্রীয় মূলনীতি 4টা তোমাদের বলছি। রাষ্ট্রীয় মূলনীতি নিয়ে বলা আছে 8 নং অনুচ্ছেদে। আর মূলনীতি 4টার ব্যাখ্যা 9, 10, 11, 12 যেগুলো আমরা বলছি। এরপরে আছে রাষ্ট্র ধর্ম। সংবিধানের 2 নং অনুচ্ছেদে রাষ্ট্র ধর্ম নিয়ে বলা আছে। আমি জাস্ট খালি তোমাদের নংটা বলে দিচ্ছি, আর তোমাদের বইয়ে যা আছে এগুলো তো পড়ে নিবা। আচ্ছা, এরপরে আছে 6 নম্বরে যেটা জাতি ও জাতীয়তা। এখানে সংবিধানের 6-2 অনুচ্ছেদে বলা আছে। আচ্ছা, এরপরে দেখো এককেন্দ্রিক সরকার ব্যবস্থা। 8 নম্বরে হচ্ছে এক কক্ষ বিশিষ্ট আইনসভা। 300টা আসন নির্বাচিত আর 50টি সংরক্ষিত আসন। আচ্ছা, একটা ফাঁকে বলে নেই, 17তম সংশোধনীতে নারীদের যে আসন সংখ্যা 50টা আরো 25 বছরের জন্য সংরক্ষণ করার জন্যই কিন্তু এই সংশোধনীটা আনা হয়েছিল। আচ্ছা, এরপরে আসো মৌলিক অধিকার। সংবিধানের 3য় ভাগ, 11টা ভাগের 3য় ভাগে হচ্ছে মৌলিক অধিকার নিয়ে আলোচনা আছে। সেখানে 26 থেকে 47, সংবিধানের 26 অনুচ্ছেদ থেকে শুরু করে 47 অনুচ্ছেদ পর্যন্ত এইগুলাতে মৌলিক অধিকার নিয়ে বলা আছে। এরপরে আছে জনগণের সার্বভৌমত্ব। এই কথাটা সংবিধানের 7-এ বলা আছে। জনগণের মালিক, রাষ্ট্রের মালিক হবে জনগণ, এটা। আচ্ছা, বিচার বিভাগের স্বাধীনতা হচ্ছে 22 নং অনুচ্ছেদে বলা আছে। আচ্ছা, নির্বাচন সংক্রান্ত ব্যাপারগুলা সংবিধানের 7ম ভাগে আলোচনা আছে। আচ্ছা, সংবিধান সংশোধন 142 অনুচ্ছেদে বলা আছে। আজকে তোমাদের এই পর্যন্ত আলোচনা থাকলো। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ সংগঠন, যেমন আইনসভা, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এই ব্যাপারগুলা নিয়ে আলোচনা করব। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। বাড়ির কাজ নাও। এই যে আলোচনা করলাম, এখান থেকে তোমরা 25টি অবজেক্টিভ এমসিকিউ তৈরি করে কমেন্ট বক্সে দিবা। আর হলো সংবিধানের বৈশিষ্ট্য, আমি একটু লিখে দেই। 1 নম্বর হচ্ছে 25টি এমসিকিউ।
তৈরি করতে হবে। আর 2 নম্বরে হচ্ছে বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো লিখো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।